আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে। আজকে সোশ্যাল মিডিয়াতে দুটি বিষয় আমাদের দৃষ্টিতে এসছে এবং আমাদের মনে হয়েছে এই দুটি বিষয় নিয়ে রাজ্যের জনগণের কাছে স্পষ্টীকরণ দেয়া ভীষণ জরুরি, কারণ অত্যন্ত সংবেদনশীল দুটো বিষয় আমাদের দৃষ্টিতে এসছে। প্রথম যেটা এসছে আমাদের দৃষ্টিতে, মাননীয়া প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা তিনি একটি টুইট করেছেন, যা টুইটার হ্যান্ডেলে রয়েছে, এবং এআইসিসি থেকে একটি প্রেস মিট করা হয়েছে। ডক্টর অজয় আলোক, ত্রিপুরার মাননীয় বিধায়ক গোপাল রায় সহ যে প্রেস মিট করা হয়েছে, সেই প্রেস মিট এবং টুইটার হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা যা বলেছেন, আসলে ত্রিপুরা সম্পর্কে যে তাদের মনে এখনো ঘৃণা পোষণ করেন, ত্রিপুরা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তাদের নেই, যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের থেকে ক্রমশ তারা দূরে সরে গেছেন, মিথ্যার অপলাপ করে যেভাবে তারা জনবিচ্ছিন্ন হয়েছেন, সেই ধারাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যদিও তারা ইন্ডি জোটে রয়েছেন। কাজেই তাদের প্রেস মিটে সেই ইন্ডি জোটের তাদের যে শরিক ত্রিপুরায় রয়েছে, সেই সিপিএমেরও যে বক্তব্য থাকে তারও আভাস ইঙ্গিত স্পষ্টভাবে রয়েছে। এবং আপাদমস্তক আমরা যদি দেখি, এই প্রেস মিটে যা কিছু বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যার বেসাতি করে ত্রিপুরা রাজ্যের মানুষের অপমান কি করে করা যায়, রাজ্যটাকে কিভাবে বদনাম করা যায়। রাজ্যে যখন উন্নয়নের জন্যে আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুদৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া একটি সরকার চলছে, জনগণের জন্য উৎসর্গীকৃত, সেই জায়গায় রাজ্যকে বদনাম করে যারা এই রাজ্যে পর্যটনের জন্য আসছেন, শিল্পের জন্য আসছেন, তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত একদিকে যেমন রয়েছে, আরেকদিকে বিভাজন কি করে আবার তৈরি করা যায়, সাম্প্রদায়িক উস্কানি কিভাবে তৈরি করা যায়, সেই সমস্ত বিষয়কে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থান্বেষী, নোংরা, ষড়যন্ত্রমূলক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রেস কনফারেন্স করেছেন। প্রথম বিষয় আপনারা দীর্ঘদিন ধরে কভার করছেন, গন্ডা তুইসায় সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা সমস্ত প্রেসের কাছে পরিষ্কার রয়েছে যে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত একজন ব্যক্তি সেখানে কিছু একটা হইচই করছিলেন এবং তাকে অনেকে মিলে মারার চেষ্টা করছিলেন। তো সেখানে একটি যুবক পরমেশ্বর রিয়াং তাকে বাঁচাতে গিয়েছিলেন। বাঁচাতে গিয়ে সেই যারা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন যে ব্যক্তি ছিলেন, যার উপর মারধর করা হচ্ছিল, বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং তিনি কয়েকদিন আহত হওয়ার বিষয়টাও আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আমাদের টিম সম্প্রতি সেখান থেকে ভিজিট করে এসছেন, আমাদের মন্ত্রী থেকে শুরু করে সহসভাপতি থেকে। কি হয়েছিল? তাকে মারধর করতে গিয়ে তাকে শেষ অবধি ইলেকট্রিক গ্যাংয়ের ফেলে দেওয়া হয়েছে, ছুঁড়ে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক তার মধ্যে লেগেছে এবং গন্ডাছড়া হাসপাতাল থেকে পরে রেফার করে জিবি হাসপাতাল, এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে ওনার মৃত্যু হয়েছে। মোটেও কাম্য নয় এই ধরনের ঘটনা, ত্রিপুরার বুকে কেন, ভারতবর্ষের কোথাও কাম্য নয়। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে কি প্রচার করা হচ্ছে? সেই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে সেই অঞ্চলে খাদ্য নেই, যোগাযোগ নেই, কোনো কিছু নেই, যেটা সিপিএম বারবার চিৎকার করে, সেই চিৎকারটা ওরা করছেন এখন এআইসিসিতে বসে সিপিএম এর স্ক্রিপ্ট নিয়ে। তার জন্য নাকি ওখানে বিক্ষোভ হয়েছে, তার জন্য নাকি এই সমস্ত ঘটনা ঘটেছে। কিন্তু বিষয় মোটেও তা নয়। বিষয় হচ্ছে এই মৃত্যুটাকে কেন্দ্র করে
লাশের রাজনীতি কি করে করতে হয় তার জন্য আগে যেটা শুধু সিপিএম কে আমরা বলতাম, এখন ইন্ডি জোট যৌথভাবে লাশের রাজনীতি করতে শুরু করেছে ত্রিপুরা রাজ্যের বুকে। এটা রাজ্যের মানুষের জন্য, আগামী দিনের জন্য একটা চরম বার্তা বহন করছে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। পরমেশ্বর রিয়াং মহোদয়, ওনার বাড়ি গোবিন্দ বাড়ি, ওনার মৃতদেহ গন্ডাছড়া বাজারে সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় এবং বলা হয় অন্য একটি সম্প্রদায় নাকি ওনাকে ইচ্ছাকৃতভাবে পিটিয়ে খুন করেছে বলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা শুরু করেছিল। এটা প্রশাসনের দৃঢ়তা বেশি দূর পর্যন্ত এগুতে পারেনি এবং সেই সঙ্গে প্রশাসনের দিক থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের দিক থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টোটাল ক্ষতিপূরণের জন্য প্রশাসন তৎপর রয়েছে। এবং গতকাল আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের প্রদেশ নেতৃত্বের যে টিম সেখানে ভিজিট করেছিল সেই বিষয়ে তাদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু সেইটাকে কেন্দ্র করে বলা হচ্ছে কি, পঞ্চায়েত নির্বাচনের আগে নাকি রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে। এই ধরনের অভিযোগ করে রাজ্যের যে একটা মানুষের ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, শান্তি সম্প্রীতির পরিবেশ রয়েছে, সেটাকে টোটালি কলুষিত করার জন্য, গোটা ভারতবর্ষের বুকে ত্রিপুরাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত করে তারা এই ধরনের একটা এলিগেশন করতে শুরু করেছেন। এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোনো যোগাযোগ নেই এবং সেখানে আইন শৃঙ্খলা যেমন এখন নিয়ন্ত্রিত রয়েছে, আজকেরও খবর সম্পূর্ণ দোকানপাট খুলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত সরকারি সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছচ্ছে এবং সেখানে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে প্রশাসনিক দিক থেকে যত কিছু করার সম্পূর্ণ উদ্যোগ প্রশাসন গ্রহণ করেছে। কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে এআইসিসিতে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে গোটা দেশের মধ্যে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, আমরা তীব্রভাবে তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। কারণ এই ইন্ডি জোট যারা পরস্পর বিপরীত মেরুতে ছিল, একে অপরের শত্রুপক্ষ বলে ভাবত, আর ভারতীয় জনতা পার্টি কোনো রাজনৈতিক দলকে শত্রুপক্ষ ভাবে না। এটা রাজনৈতিক লড়াই, আদর্শগত লড়াই থাকবে, কিন্তু কোনোভাবেই রাজনৈতিক শত্রু নয়। আদর্শগত দিক থেকে দুটো বিপরীত মেরু হতে পারে, অন্য মেরুর হতে পারে, সেটা অন্য বিষয়। আর তারা গণশত্রু হিসেবে একজন আরেকজনকে বিবেচনা করত, তার বহু প্রমাণ আমাদের সামনে রয়েছে। সেই সঙ্গে গোপাল রায় যিনি বসেছিলেন, মাননীয় বিধায়ক ত্রিপুরা পবিত্র বিধানসভার, তিনি কি বললেন? তার বাড়ি র্যানসেক্ট হয়েছে, অ্যাটাক হয়েছে। তিনি কবের কথা বলছেন? কোথাও তো এফআইআর নেই, কোথাও তো আপনারা কভার করেননি যে সাম্প্রতিককালের মধ্যে গোপাল রায়ের বাড়িতে কোনো আক্রমণ হয়েছে, কোনো মামলা হয়েছে। কিসের ভিত্তিতে বললেন? আসলে কি সেই প্রেস মিটে বসে সিপিএম জামানায় যখন ওনার বাড়ি র্যানসেক্ট হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, সেই ইলিউশন তার মাথায় এখনো কাজ করছে, ওনার মাথায় কাজ করছে। তার থেকে নিয়ে এই অপলাপ বকছেন এবং ওনার থেকে এই বিষয়গুলি নিয়ে ডক্টর অজয় কুমার মিডিয়ার সামনে মিথ্যে বিবৃতি দিয়ে দিচ্ছেন। আরো কি বলছেন? প্রেস মিট নাকি চলাকালীন সময়ে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর এবং আশিস সাহার উপর নাকি আক্রমণ হয়েছে বিশালগড়ে। আপনারা কি কোথাও কভার করেছেন ওনাদের উপর আক্রমণ হয়েছে? সম্পূর্ণ মিথ্যার বেশাতি করে গোটা রাজ্যটাকে, এই সুশাসনের যে একটা ভারতীয় জনতা পার্টির সরকার চলছে ত্রিপুরা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, যেখানে সর্বাংশে উন্নয়নকে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, তাকে কলুষিত করার জন্য এই ধরনের মিথ্যের অপলাপ করছেন। এবং সেই সঙ্গে কি বলছেন? পুলিশ নাকি নিষ্ক্রিয় ভূমিকা অবলম্বন করছেন। প্রত্যেকটা জায়গায় ওনারা নাকি নমিনেশন দিতে পারছেন না, আপনারা কভারেজ করছেন। আমি গতকালকেও তেলিয়ামুড়া গিয়ে এসেছি। আমি যখন গিয়েছি তেলিয়ামুড়ায়, তখন মিছিল করে সিপিএম নমিনেশন সাবমিট করতে গেছে।
এই চিত্র ত্রিপুরার বহু জায়গায়। কারণ ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেয় না। কোথাও কোনো ঘটনা ঘটে থাকলে সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে তৎপরতার সঙ্গে কোনো ছোটখাটো ঘটনাকেও সম্পূর্ণভাবে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং ঘটনা যাতে আর বিস্তার লাভ না করতে পারে, তার জন্য দলীয় দিক থেকে যেমন আমরা সুশৃঙ্খলভাবে আমাদের দলীয় কর্মীদেরকে সম্পূর্ণ বার্তা প্রতি মুহূর্তে দিচ্ছি, সরকারও সেই উদ্যোগ সমানভাবে গ্রহণ করছে। কাজেই বিরোধী দলের উপর ভারতীয় জনতা পার্টি আক্রমণ করছে, তাদের নমিনেশন দেওয়া যাচ্ছে না, এই কথাগুলি বলার আসল মানেটা কি? আসলে সম্প্রতি তো আমাদের শেষ হলো আমাদের 2023 সালে বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচন। দেখা গেছে ওনারা যেই একটা আবহ তৈরি করেছিলেন, যেটা কংগ্রেসি কালচারের আবহ ছিল, 23-এ আয়া পড়তাসি আসতে পারেননি, তার থেকে বেরিয়ে আসতে পারেননি, বরং সেটা আরো কয়েক গুণ বেড়েছে। ওদের মানসিক ভারসাম্য ক্রমশ নষ্ট হচ্ছে এই কারণে যে লোকসভা নির্বাচনে ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার পোল ওরা নিজেরাও স্বীকার করেছেন, সেখানে মাত্র 88টা বুথে ওনারা লিড পেয়েছেন, বাকি সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টির লিড হয়েছে, এগিয়েছিলেন। ব্যাপক গণসমর্থনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় তার মজবুত ভিত্তি নির্মাণ করছে। কাজেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাংগঠনিকভাবে যেহেতু কোনোভাবেই টেক্কা দিয়ে চলতে পারছেন না, কাজেই এটাকে বদনাম করার জন্য এরা এই ঘৃণ্য প্রয়াস নিয়েছেন। আসলে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা মানে আসলে কাকে বদনাম করছেন, কার বিরুদ্ধে চক্রান্ত করছেন? গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে আপনারা চিৎকার করছেন, আপনারা ষড়যন্ত্র করছেন এবং তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আপনারা বলছেন ত্রিপুরায় আইন শৃঙ্খলার বিষয়। যে কংগ্রেস দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধুমাত্র লুটেরাদের কংগ্রেস হিসেবে পরিচিত, 55 বছরের মতন সময় ধরে শুধু লুটতরাজ করেছে গোটা দেশে বিভাজনের রাজনীতি করেছে, শিখ রায়ত থেকে শুরু করে কাশ্মীর, তো সেই প্রথম দিন থেকে কংগ্রেসের নেতৃত্বে যতদিন সরকার ছিল কাশ্মীর বার্নিং ছিল, এবং কাশ্মীর ইজ বার্নিং এই বিষয়ের উপর বহু লেখালেখি, সিনেমা, বহু কিছু হয়েছে, যার মূল কারিগর ছিলেন কংগ্রেসীরা এবং তাদের রাষ্ট্রীয় নেতৃত্ব যারা ছিলেন। সেই কাশ্মীর আজ শান্ত হচ্ছে, দিকে দিকে যখন গোটা দেশ জুড়ে শান্তির পরিবেশ কায়েম হচ্ছে, বিভাজন থেকে যখন উন্নয়নের দিকে দেশ এগিয়ে চলছে, তখন সেই বিভাজনের রাজনীতি আবার শুরু করার জন্য ওনারা এই কথাগুলি বলছেন। ত্রিপুরার মানুষ কি ভুলে গেছেন কি করে কমিউনাল রায়ট তৈরি করতে হয়? সেটা তো সিপিএম ত্রিপুরা রাজ্যকে দেখিয়ে গেছে। 1980 সালের দাঙ্গায় হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছেন, প্রাণ হারিয়েছেন, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন। কোথায়? তারপরে তো আপনারা দীর্ঘ ক্ষমতায় ছিলেন, কজনের কম্পেনসেশন দিয়েছেন, কজনকে ফিরিয়ে এনেছেন, কজনকে তাদের ভূমি ফিরিয়ে দিয়েছেন? সেই পরিস্থিতি এখন বদলে গেছে। প্রতিটা নির্বাচনে আমরা দেখতাম ত্রিপুরা রাজ্যে, সিপিএম এর সময় বলুন, কংগ্রেসের সময় বলুন, বিরোধী দল মানে ঘর ছাড়া হতে হবে, অগ্নিসংযোগ ভুগতে হবে, তারপর ক্ষমতায় আসার পর এদের কোন রকম ইভেন বাজারে যেতে পারবে না, চাকরি বাকরি সরকারি সুযোগ সুবিধা পাওয়ার তো কোনো প্রশ্নই নেই। এদেরকে নির্যাতিত হতে হবে, এদেরকে বৈষম্যের শিকার হতে হবে, কারণ তাদেরকে স্বজন পোষণ করে ক্ষমতায় থাকতে হবে। সেই স্বজন পোষণের রাজনীতি থেকে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার বেরিয়ে এসছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস আমাদের স্লোগান নয়, এটা আমাদের কর্মপন্থা। এই কর্মপন্থার বাস্তবায়নে মানুষের সমর্থন যখন বাড়ছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং সেই বিভ্রান্তি থেকে এই সমস্ত বিষয় করছেন। আর সেই কংগ্রেসের 88 থেকে 93 এর যে পিরিয়ড চলছে, সেই পিরিয়ড ত্রিপুরা রাজ্যের মানুষ একটাও ভোলেনি। কি হয়েছিল তখন? সেই সিপিএম যারা তারপর থেকে 88 থেকে 93 এর ঘটে যাওয়া ঘটনার পর থেকে সেই পিরিয়ডটাকে ক্যাশ করে 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 2013 সাল পর্যন্ত ক্ষমতায় টিকেছিলেন, এক ক্যাসেট বাজিয়ে বাজিয়ে। উজান ময়দানের মতন দুর্ভাগ্যজনক ঘটনা থেকে শুরু করে বুথ দখল, বিভিন্ন পঞ্চায়েতের সেই ক্লিপিংস আমাদের কাছে কিন্তু আছে। 1994 এর 93 ক্ষমতায় এসেছিল সিপিএম, 93 পর্যন্ত 88 থেকে জোট আমল ছিল ত্রিপুরায়। কি ছিল পত্রিকার হেডলাইন?
বুথ দখল, ব্যাপক ছিনতাই, বোমাবাজির মাধ্যমে পঞ্চায়েত ভোট সম্পন্ন। পত্রিকার হেডলাইন বলছি, পত্রিকার হেডলাইন, আমার মন গড়া কথা নয়। 93 বিধানসভা নির্বাচনের পর নমিনেশন সাবমিশনের সময় থেকে শুরু করে আপনাদের পত্রিকায় বড় বড় করে মৃতদেহ, ফার্স্ট পেজ মৃতদেহের ছবি আসছিল একের পর এক। সেই ছবিগুলি ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি। বীরচন্দ্রমনুতে শ্রীদাম পাল সহ 15 জন খুন হয়ে যান, আর যারা খুন করেছে তারা এখন মিত্র হয়ে যায়। কারণ কি? ইন্ডিজোট। তার জন্য এটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। শুধু কি তাই? আমরা কি ভুলে গেছি আপনাদের সময়ে, সিপিএম এর সময়ে যেমন বিমল সিনহা খুন, মধুসূদন সাহা খুন, পরিমল সাহা খুন, সুখরাম দেববর্মা খুন, জোট আমলে সেই শ্যামহরি শর্মা খুন, কিংবা গৌতম দত্ত, কত নাম বলবো, যারা রাজ্যের নেতৃত্ব ছিলেন এক একটা দলের, তাদেরকে জোট আমলে বলুন, সিপিএম আমলে বলুন, একে একে খুন করা হয়েছে একের পর এক। আর সাধারণ মানুষের কথা বললে তো সেই লিস্ট এত লম্বা হবে যে আমার মনে হয় 24 ঘন্টা লেগে যাবে সেই লিস্ট যদি আপনাদের সামনে প্রকাশ করতে হয়। এই যখন ত্রিপুরার অবস্থা ছিল, তার থেকে ত্রিপুরা যখন বেরিয়ে আসছে পলিটিক্যাল ভায়োলেন্সের জায়গা থেকে, কারণ পলিটিক্যাল ভায়োলেন্সে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচাইতে কম সংখ্যায় পলিটিক্যাল ভায়োলেন্স যেখানে হয়, সেই সমস্ত রাজ্যের মধ্যে প্রথম সারিতে এখন উঠে আসছে। কারণ এই রাজ্যের ওই সংস্কৃতিটাকে, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতিটাকে ভারতীয় জনতা পার্টি বন্ধ করতে চায়। ভারতীয় জনতা পার্টি সেটাই নীতি, সেটাই প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, যে ভায়োলেন্সকে ডেভেলপমেন্টে কনভার্ট করা। রাজনীতি হবে উন্নয়ন দিয়ে। আর তারাই বলছেন ভারতীয় জনতা পার্টি ভায়োলেন্স করছে। এবং গতকাল আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের শীর্ষ নেতৃত্ব যখন গন্ডাতুইসা পরিদর্শন করে আসেন, তারপর শর্ট সার্কিট থেকে একটা আগুন লাগে, সেখানে কিছু ক্ষতি হয়েছে, সেইটাকেও ব্যাখ্যা করা হচ্ছে যে মন্ত্রী এবং প্রদেশ নেতৃত্ব ভিজিট করার পর নাকি আবার সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। 24 ঘন্টাও তো যায়নি, আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানপাট খুলেছে, প্রত্যেকটা জায়গায় প্রশাসন মোতায়েন রয়েছে, সতর্ক রয়েছে। ডিএম সাহেব, এসপি থেকে শুরু করে, এসডিএম থেকে, এসডিপিও থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছেন, যাতে করে কোনোভাবেই মানুষের মধ্যে এই ধরনের বিভাজন তৈরি করতে কেউ সম্পন্ন না হয়। একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা এইটাকে ভায়োলেন্সে কনভার্ট করেছেন এবং যারা এটাকে নিয়ে লাশের রাজনীতি করে কমিউনাল ভায়োলেন্সের দিকে টার্ন করানোর চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে প্রশাসনিকভাবে আইডেন্টিফাই করে তাদের প্রত্যেকের প্রকৃত সাজা হবে, সেটা নিশ্চিতভাবে আমরা বলছি। সরকার যেমন ভায়োলেন্সের বিরুদ্ধে রয়েছে, সরকার যেমন চাইছে প্রত্যেকটা দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করুক, পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করুক, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব আমরা বারবারই বলছি, কিন্তু ওনারা প্রার্থী পাচ্ছেন না। ভারতীয় জনতা পার্টির কি করার আছে? যদি তাই হতো, তারা যা বলছেন প্রত্যেকটা জায়গায় তো নমিনেশন সাবমিশনে যাচ্ছেন ওনারা, এটা কি প্রমাণ করে? যেখানে প্রার্থী পাচ্ছেন না, নমিনেশন দেওয়ার পর বলছেন আমাদের যেতে দিচ্ছে না। এই যে ত্রিপুরাকে বদনাম করার জন্য, এমনকি অধ্যত্ব নিয়ে স্টেট স্পন্সর্ড টেরোরিজম বলে দেয়া, ভায়োলেন্স বলে দেয়া, তারা মনে করছেন দেশের মানুষ ভুলে গেছে শিখ দাঙ্গার কথা, সেই ধরনের পরিস্থিতির কথা ত্রিপুরার মানুষ ভুলে গেছে? ভুলেনি। কাজেই এই ধরনের মিথ্যাচার, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য
সবকটার একটা উদ্দেশ্য রয়েছে, যে রাজ্যে আবার বিভাজন তৈরি করার জন্য, সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার জন্য, রাজ্যের গৌরবকে, ঐতিহ্যকে, যে সংস্কৃতিতে আবার ফিরে আসছে তার মধ্যে আবার অপসংস্কৃতির ধারা সঞ্চারিত করার জন্য ইচ্ছে করে এই ধরনের নীল নকশা তৈরি করেছেন। এবং সেই নীল নকশায় এআইসিসি পর্যন্ত নিজেকে সামিল করে নিয়েছেন। মনে করিয়ে দিতে চাই, 88টা বুথে মাত্র জিতেছিলেন, সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল। এবার আমরা রাজ্যের মানুষকে বিনম্র চিত্তে আহ্বান করব তাদের চেতনার কাছে, তাদের গণতন্ত্র প্রিয়তার কাছে, তাদের শান্তি শৃঙ্খলার প্রতি তাদের যে যোগদান, তাদেরকে ছাড়া শান্তি শৃঙ্খলা কায়েম হয়নি এ রাজ্যে, তাদের কাছে বিনীত অনুরোধ করব, প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিন যে রাজ্যবাসীকে, রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে, শান্তিপ্রিয় মানুষকে, উন্নয়ন যখন মানুষের কাছে দলমত নির্বিশেষে পৌঁছে যায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, নীল নকশা করলে তার জবাব আপনারাই দিতে পারেন, কারণ আপনারাই হচ্ছেন সেই শক্তি যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে। কাজেই আমরা এআইসিসির এবং ত্রিপুরা কংগ্রেসের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং রাজ্যবাসীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য এবং কোনোভাবেই এই ধরনের বিভ্রান্তি এবং প্ররোচনায় পা না দেওয়ার জন্য, আর এই ধরনের বিভ্রান্তি, ষড়যন্ত্র এবং প্ররোচনা যারা সৃষ্টি করছেন তাদেরকে ভোটের বাক্সে যোগ্য জবাব দিয়ে রাজ্য থেকে পলিটিক্যাল নির্বাসন দেওয়ার জন্য সবার কাছে বিনম্রভাবে আবেদন রাখছি। নমস্কার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, এবং তার জন্য নাকি রাজ্যে সন্ত্রাসটা বেশি হয়ে গেছে, সেটা সম্বন্ধে কি? সিপিএম অভিযোগ করবে না, এটার নামই তো কমপ্লেন পার্টি অফ ইন্ডিয়া। কমপ্লেন পার্টি অফ ইন্ডিয়া কমপ্লেন করবে না তো কি করবে? এটাই জবাব। এটা হচ্ছে তাদের বাই নেচার। যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সব ঠিক আছে, আর ক্ষমতার থেকে বিচ্যুত হয়েছে, মানুষ বহিষ্কার করেছে ক্ষমতার থেকে, তার মানে এবার সবকিছুতেই কমপ্লেন, ভালো কাজেও কমপ্লেন, ভালো কাজকে কি করে পণ্ড করা যায় তার জন্য কমপ্লেন। এই বিষয়ে তারা হাইকোর্টের বিরুদ্ধে নিয়েছেন এবং দেখুন, যেটা মহামান্য হাইকোর্টে যেটা রয়েছে সেই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। সেটা হাইকোর্ট যখন যা ভার্ডিক্ট দেবে সেটা রাজ্যবাসী জানবেন এবং সেই ভার্ডিক্ট অনুযায়ী চলবে, কারণ মহামান্য আদালতের উপরে কেউ নেই। ধন্যবাদ, নমস্কার।